হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সকলকে স্বাগত জানাই গো G8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতির শেষ অংশটি আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা জানব উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির পার্থক্য, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান, সমবায় সমিতির উন্নয়নে বার্ড ও সমবায় একাডেমির অবদান, বাংলাদেশের সমবায় বিকাশে সমস্যা ও দূরীকরণের উপায় সম্পর্কে। বন্ধুরা, একটা বিষয় তোমাদের বলে রাখি, এই সাবজেক্টে দেখবে অনেক কিছুর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, গুরুত্ব নানা কিছু আছে। আমি কিন্তু সবগুলো কখনো মুখস্থ করতাম না। করতাম কি, ওই বিষয়টা ভালো মতো পড়তাম আর বুঝতাম, এরপর নিজেই এর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, গুরুত্ব এগুলো নিজের মতো করে বানিয়ে খাতায় লিখে ফেলতাম। সেই যে একবার পড়লাম আর লিখলাম, সেই পর্যন্তই, সেটা আর ভুলতাম না। শুধু পরীক্ষার আগে আরেকবার রিভিশন করে নিতাম। বন্ধুরা, এখন চলো আমরা সরাসরি আমাদের আজকের আলোচনার প্রথম বিষয় উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির পার্থক্য জেনে নিই। উৎপাদক সমবায় সমিতি গঠিত হয় উৎপাদকদের সমন্বয়ে, অন্যদিকে ভোক্তা সমবায় সমিতি গঠিত হয় ক্রেতা সাধারণের সমন্বয়ে। এরপরে উৎপাদকদের স্বার্থ রক্ষা করা উৎপাদক সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য। ওদিকে স্বল্প মূল্যে উন্নত মানের পণ্য ভোক্তা বা সদস্যদের মধ্যে বন্টন করাই ভোক্তা সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য। ক্ষেত্রের বিষয়টা দেখো, একটি কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য, আরেকটি প্রযোজ্য সদস্যদের মধ্যে ভোগ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে। তারপরে উৎপাদক সমিতির কাজ তো উৎপাদনই হবে, এদিকে ভোক্তার কাজ পণ্য ক্রয় বিক্রয় করা। উৎপাদকের ক্ষেত্রে অধিক পুঁজি লাগে আর ভোক্তাদের সমিতিকে কম পুঁজির প্রয়োজন হয়। নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথমটা বৃহৎ আয়তন উৎপাদনের বা ব্যবসায়ের সুবিধা ভোগ করে থাকে, আর পরেরটা বৃহৎ আয়তন ক্রয়ের সুবিধা ভোগ করে। এরপরে দেখো, কিছু উৎপাদন করতে হলে তো কাঁচামাল লাগেই, তাই উৎপাদক সমবায় সমিতির কাঁচামাল সংগ্রহের প্রয়োজন হয়। অপরদিকে ভোক্তা সমবায় সমিতির সদস্যদের জন্য পরিণত পণ্য সংগ্রহের প্রয়োজন হয়। বন্ধুরা, এখন আমরা দেখব বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান। তোমাদের মনে রাখার একটা টিপস দেই, গুরুত্ব পড়ার ক্ষেত্রে চেষ্টা করবে মনে মনে গুরুত্বকে 2টা বা 3টা ভাগে ভাগ করে নিতে পারো নিজের মতো করে। এই যেমন ধরো অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক। বন্ধুরা, মনে করো টাকা পয়সা রিলেটেড যা আছে সব আগে লিখে ফেললে, এরপর সমাজের কল্যাণমূলক যেগুলো আছে সেগুলো লিখে ফেললে। এই যে এই পয়েন্টগুলো আমরা এখন একে একে দেখে নিব। প্রথমেই সম্পদের সুষম বন্টন। শহর থেকে গ্রাম অঞ্চলে সমাজের যে কোনো পেশার মানুষ সমবায় গড়ে তুলে ব্যবসা করায় সম্পদের সুষম বন্টন কিছুটা হলেও নিশ্চিত হয়। ব্যয় সংকোচন। সমবায়ের মাধ্যমে পণ্য উৎপাদন, ক্রয় বিক্রয় ও ব্যবসা পরিচালনার ব্যয় সংকোচন সম্ভব হয়। বন্ধুরা, এরপরে দেখো, সুলভ মূল্যে উন্নত পণ্য ভোগ করার সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া দারিদ্র্য দূরীকরণে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরদিকে বেকারত্ব দূরীকরণেও সমবায়ের গুরুত্ব অপরিসীম। দারিদ্র্য দূর হচ্ছে, বেকারত্ব দূর হচ্ছে, মানুষ স্বল্প ব্যয়ে উন্নত পণ্য ভোগ করছে, তাহলে তো জীবনযাত্রার মান বাড়বে। তেমনি দেখো, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে দেখেই তো বেকারত্ব, দারিদ্র্য দুটোই হ্রাস পাচ্ছে। এভাবে একটার সাথে আরেকটা রিলেট করে পড়বে, দেখবে এমনিতেই মনে থাকছে। বন্ধুরা, মধ্যস্বত্বভোগী কারা? এই ধরো পাইকারি খুচরা ব্যবসায়ীরা। উৎপাদকরা সমবায়ের মাধ্যমে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রয় করায় ভোক্তা ও উৎপাদক উভয়ই লাভবান হচ্ছে, ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাচ্ছে।
এছাড়াও সমবায় সমিতি একদিকে সঞ্চয়ে উৎসাহ দান করে, অপরদিকে ঋণের সুযোগ সৃষ্টি হয়। এরপরে রয়েছে গণতন্ত্র চর্চা। সমবায়ে সকলে সমান, সমবায়ের সকল ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা হয়ে থাকে। বন্ধুরা, এরপরে আছে কর্মস্পৃহা বৃদ্ধি। অন্যান্য ব্যবসায়ের চেয়ে সমবায়ে সবসময় সদস্যদের মাঝে সেলফ মোটিভেশন কাজ করে এবং কর্মস্পৃহা বেশি থাকে। সবশেষে রয়েছে নৈতিক উন্নতি সাধন। সমবায়ের আদর্শগুলো আমরা প্রথম ক্লাসেই পড়েছি। সেই আদর্শগুলো অনুসরণ ও চর্চা করার ফলে সদস্যদের নৈতিক উন্নতি সাধন ঘটে। চলো এখন সমবায় সমিতির উন্নয়নে বার্ডের অবদান সম্পর্কে একটু জেনে নিই। বার্ডের অনেকগুলো অবদানের মাঝে উল্লেখযোগ্য হল পল্লী উন্নয়নে কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, পল্লী এলাকায় দারিদ্র্য হ্রাস, কুমিল্লা মডেল স্থাপন অবকাঠামোর উন্নয়ন, কৃষকদের সংগঠিতকরণ ও আধুনিক চাষাবাদ ও উদ্বুদ্ধকরণ, গ্রামীণ প্রতিষ্ঠান ঋণ প্রদানের শর্ত সহজীকরণ, থানা প্রশিক্ষণ উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে সমন্বিত গ্রামীণ প্রশাসন তৈরি, বন্যা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ এবং বন্যা দুর্গতদের সহায়তা প্রদান, সরকারের জন্ম নিয়ন্ত্রণমূলক কার্যক্রমের সহযোগিতা করা। বন্ধুরা, এবারে বলবো সমবায় একাডেমির অবদানের কথা। তবে তার আগে এর ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি। 1936 সালে সমবায় কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে তা বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুমিল্লার কোটবাড়িতে এটি বাংলাদেশ কোঅপারেটিভ কলেজ নামে কার্যক্রম পরিচালনা করতে থাকে। 1998 সালে এর নাম হয় বাংলাদেশ কোঅপারেটিভ একাডেমি। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, বাংলাদেশ কোঅপারেটিভ একাডেমির 8টি জোনাল অফিস আছে এবং এটি জাতীয়ভাবে সমবায় সমিতির প্রশিক্ষণ দেওয়ার জন্য একমাত্র প্রতিষ্ঠান। আমি এক কাজ করি, বাংলাদেশ কোঅপারেটিভ একাডেমির কার্যাবলীগুলো বলি, সেটা জানলেই তোমাদের গুরুত্ব লিখতে পারবে। এগুলো হলো অন্যান্য যেসব দপ্তর ও সংস্থা আছে তাদের সাথে সমবায়ের স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার সম্পর্ক স্থাপন করা, সভা, সেমিনার, মেলা, ওয়ার্কশপ এগুলো আয়োজন করা। সমবায়ের ক্ষেত্রে তাদের নীতি ও আদর্শ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠান সেগুলোর প্রচার করে থাকে। সমবায় আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা, এছাড়াও প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান তো তাদের একটি কমন কাজ। এছাড়াও এই প্রতিষ্ঠানের অর্থায়নে উল্লেখযোগ্য সহযোগিতা প্রদান করে থাকে। বন্ধুরা, এ ধরনের কিছু সংস্থা কিন্তু এদেশের সমবায়ের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে তারপরেও কিছু সমস্যার কারণে সমবায়ের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। চলো একটা একটা করে দেখে নিই। বন্ধুরা, আইনের অনেক বিধিনিষেধ থাকায় এর গঠন প্রণালী বেশ জটিল। সাধারণত সমাজের নিম্ন আয়ের মানুষেরা সমবায় সমিতি গড়ে তোলে এবং এই সংগঠনে মূলধনের অভাব পরিলক্ষিত হয়। অশিক্ষিত ও স্বল্প শিক্ষিত মানুষ সমবায় গঠন করায় শিক্ষার অভাব এখানে বেশ প্রকট আকার ধারণ করে। এই শ্রেণীর লোকজন সাধারণত বড় ব্যবসায়ের ব্যাপারে অনভিজ্ঞ হয়, যার ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া ঐক্যবদ্ধ হয়ে সমবায় গঠন করলেও প্রকৃতপক্ষে কাজের সময় সদস্যদের মাঝে ঐক্য ও সহযোগিতার অভাব দেখা দেয়। দেখো, আত্মত্যাগ, নিষ্ঠা, উৎসাহ, উদ্দীপনার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। তারপরে সমবায়ের ক্ষেত্রে প্রশিক্ষণের অভাবে কার্যক্রম সফলভাবে পরিচালনায় ব্যাঘাত ঘটে। বন্ধুরা, এছাড়াও বার্ড ও সমবায় একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক ক্ষেত্রেই সরকারি সহযোগিতার অভাব ও বাধ্যবাধকতার আধিক্য লক্ষ্য করা যায়। সবশেষে সমবায় সমিতির শেয়ার সহজে হস্তান্তরযোগ্য নয়। এ কারণে সদস্যদের বাইরে বিনিয়োগ আনা কষ্টসাধ্য হয়ে পড়ে। বাংলাদেশের সমবায়ের সমস্যা যখন পড়ছো, এর দূরীকরণের উপায়গুলোও কিন্তু তোমাদের চিন্তা করতে হবে এবং বের করতে হবে। আমি কিছু পয়েন্ট বলে দিচ্ছি, দেখো তো এগুলো তোমাদের মাথায় আসছে কিনা। পাঠ্যক্রমে সমবায় বিষয়ে অন্তর্ভুক্তকরণ, এই যে তোমরা শুধু ব্যবসায় পরিচিতি বিষয়ে সমবায় নিয়ে পড়ছো, তবে সাধারণ শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করলে কিন্তু এই ব্যাপারে আরও বেশি মানুষ জানতো এবং
আরও বেশি আগ্রহ প্রকাশ করত। বন্ধুরা, এরপরে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ। সমবায়ের সাথে জড়িত সকল পর্যায়ের মানুষকে উপযুক্ত ও কার্যকর প্রশিক্ষণের আওতায় আনলে সমবায়ের অনেক সমস্যা এমনিতেই দূর হয়ে যাবে। সরকারি সহায়তা বৃদ্ধি। সরকারি বাধ্যবাধকতা কমিয়ে সমবায়ের ক্ষেত্রে সরকারি সহায়তা বৃদ্ধি করতে হবে, তার সাথে বাস্তবধর্মী যোগ উপযোগী কর্মসূচি প্রণয়ন করতে হবে। বন্ধুরা, এরপরে দেখো, যে কোনো পণ্য বলো বা সেবা বলো, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আরও কত কিছু ব্যবহার করো, সব জায়গায় কিন্তু বিজ্ঞাপন দেখতে পাও। এখন ভেবে দেখো, রেডিও, টিভি, খবরের কাগজের সাথে সাথে যদি ডিজিটাল মিডিয়াতেও সমবায়ের প্রচারণা চালানো হতো, তাহলে কি মানুষ সমবায় নিয়ে আরও বেশি জানতো আর আগ্রহী হতো না? আমার তো মনে হয় অবশ্যই হতো। সমবায়ের সার্বিক উন্নতি কিন্তু অনেকটাই নির্ভর করে নির্বাহী বা ব্যবস্থাপকের ওপর। তাদেরকে সঠিক বেতন ও প্রণোদনা প্রদানের মাধ্যমে সমবায়কে সফলতার দিকে নিয়ে যাওয়া সম্ভব। বন্ধুরা, এবার দেখো, সংশ্লিষ্ট বিভাগ, সমবায় বিভাগ এবং অন্যান্য সমবায় সমিতির মধ্যে সমন্বয় সাধন কিন্তু অনেকগুলো সমস্যা দূর করতে পারে। সরকারের সমবায় বিভাগকে যদি আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্য থেকে মুক্তি দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশে আমরা সমবায়ের ব্যাপক উন্নয়ন আশা করতে পারি। আবার আমাদের দেশের সমবায় আইন অস্পষ্ট এবং এতে সঠিক দিক নির্দেশনার অভাব রয়েছে, তাই এর সংশোধন প্রয়োজন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী এপিসোডে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। সমবায় একাডেমির ইতিহাস। 1936 সালে সমবায় কর্মকর্তাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে শুরু হয়ে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে 1998 সালে বাংলাদেশ কোঅপারেটিভ একাডেমি নাম ধারণ করে। বাংলাদেশ কোঅপারেটিভ একাডেমি জাতীয়ভাবে সমবায় সমিতির প্রশিক্ষণ দেওয়ার জন্য একমাত্র প্রতিষ্ঠান যার 8টা জোনাল অফিস আছে। বাংলাদেশ কোঅপারেটিভ একাডেমির কার্যাবলীর মাঝে উল্লেখযোগ্য হল সভা, সেমিনার, মেলা আয়োজন, সমবায় নীতি ও আদর্শ প্রচার করা, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, অর্থায়নে সহযোগিতা করা। বার্ডের অবদানগুলো হলো কৃষিক্ষেত্র উৎপাদন বৃদ্ধি, পল্লী এলাকায় দারিদ্র্য হ্রাস, কুমিল্লা মডেল স্থাপন, অবকাঠামোর উন্নয়ন, গ্রামীণ প্রতিষ্ঠান ঋণ প্রদানের শর্ত সহজীকরণ, সমন্বিত গ্রামীণ প্রশাসন তৈরি।